কিছুক্ষণ আগে সবার মাঝে বুনে দেওয়া আতঙ্কের সমাপ্তি ঘটিয়ে সদ্য নিজের কক্ষে উপস্থিত হয়েছে নীলা। নীলা যতটা পেরেছে বাড়ির সবাইকে সে সামলেছে, শান্ত থাকতে বলেছে এবং জানিয়েছে এটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র, রিকশা আর মোটরসাইকেলের সংঘর্ষে হওয়া অ্যাক্সিডেন্ট। বাকিটা রাফি সামলে নিতে পারবে। রাফির মনে যে প্রচণ্ড সন্দেহের বীজ রোপণ করা হয়ে গেছে সেই বিষয়ে নীলা অবগত, তবে সে তেমনভাবে গায়ে মাখে না সেসব। রাফি সব জেনে যাক, সব জানার মাঝে এক বিন্দু পরিমাণ ফাঁকফোকর না রাখুক, তবুও নীলার যায় আসে না। রাফিকে সে বিশ্বাস করে। তার ভাইয়া তাকে বকবে, ইচ্ছেমতো শাসন করবে, তবে তার দিক হতে কখনো মুখ ফিরিয়ে নিতে পারবে না, চাই যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষটাই হোক না কেন। রানিসা সকলের সঙ্গেই ছিল, তার আর আলাদাভাবে নীলার সঙ্গে আসতে ইচ্ছে করেনি। কি জানি কেন, মেয়েটার ইচ্ছে হলো চলে যেতে, তাই তো সে বেরিয়ে গেল। একটা আলাদা পরিবার জড়িত ঘটনায় তা না থাকাটাকেই সে সবচেয়ে বেশি উচিত বলে মনে করেছে। যাই হোক, নীলা খাটে গিয়ে বসে। মাথা ব্যথার রিষ্টে এতটা প্রখর কেন? মনে হচ্ছে তার মাথায় কেউ হাতুড়ি দিয়ে পিটিয়েছে। চক্ষুজোড়া অবধি ব্যথায় চিনচিন করছে। নীলা ড্রয়ার হাতরে একটা ফোন বের করে। নীলা বরাবরই দুটো ফোন ব্যবহার করে অভ্যস্ত, একটা ঘরে কাজে লাগে, অন্যটা বাইরে। বাইরেরটা যেহেতু নষ্ট, ঘরেরটা দিয়ে আপাতত কাজ চলুক। নীলা ফোন ঘেটে কাঙ্ক্ষিত ব্যক্তির নম্বরে কল করে। টানা দুবার চেষ্টা করার পর ওপাশের ব্যক্তি কল তুলে কানে চাপে এবং ঘুম জড়ানো কণ্ঠে বলে, হুঁ, বল, কি খবর, সুস্থ হয়েছিস? নীলা ঘড়ির পোনে তাকায়, সময় সকাল 10:30 ছুঁই ছুঁই। এমন সময় ওপাশের ব্যক্তির ঘুমানোটাই স্বাভাবিক নীলার কাছে। নীলা বলে, ঠিকঠাক। শোন, সামরিন অভিকে বলে রবিনের একটা বন্দোবস্ত করে রাখ, আমি এসোকে জাহান্নামে পাঠাবো। সোয়ার! ঘুমে আচ্ছন্ন হয়ে পড়া সামরিন হকচকি ওঠে, বিস্মিত কণ্ঠে বলে, কি করবি? নীলার ললাটে ভাঁজ পড়ে। আশ্চর্য তো, এইটুকু কথা শুনে এমন প্রতিক্রিয়া করার কি আছে? নীলা কি একদম শুদ্ধ স্নিগ্ধ, যে এমন যে সে কখনো কাউকে মারেনি, রিভলভারটা ছুঁয়েও দেখেনি? এমনটা তো না। হ্যাঁ, নীলা সামরিন আর উদয়ের মতো অহরহ খুনখারাপি করে না, করার প্রয়োজন হয় না তার। উদয় নীলাকে যতটা সম্ভব এসব থেকে দূরে রাখার চেষ্টা করে, তবে মাঝে মধ্যে নিজেই বন্দুকটা নীলার হাতে তুলে দেয়। সে যাই হোক, নীলা দীপ্ত কণ্ঠে বলে, রবিনকে খুন করব? চোখ মুখের বিচ্ছিরি দশা হয় সামরিনের। উদয় নীলাকে সেসব কিছু জানায়নি। যখন নীলা এসব জানতে পারবে, তখন একচোট অশান্তি তো হবেই। মাঝে সামরিনের হবে যত ঝামেলা। অদ্ভুত, তবুও সামরিন মধুর কণ্ঠে বলে, সব বন্দোবস্ত হয়ে যাবে, তুই আসিস, রাখি। মেয়েটার কথা বাড়ায়নি, তড়িঘড়ি করে কলটা কেটে দিয়েছে। কল কেটেই যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। খুব গোলমাল লাগছে সব। এই রবিন 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 মাথাটা খারাপ করে দিয়েছে রীতিমতো। মরে তো গেছে, মরার পরও কি এক বিন্দু শান্তি দিবে না? এই যে নীলা রবিনার কথা বলে, উদয়ও রবিনার কথা বলে, ফাঁকফো করে সোশ্যাল মিডিয়াতে যাওয়া হলে সেখানেও রবিন। এত রবিন রবিন আর সহ্য করা যাচ্ছে না। সামরিন ফোনটা রেখে ব্ল্যাঙ্কেট টানে গায়ে। আজ সারা দিন ঘুমানোর ইচ্ছা আছে তার, তবে এর আগে যদি উদয় মাহতাবের ডাক পড়ে তবে অন্য ব্যাপার। নীলা একটু চোখ বুঝে এবার। আজ সকল রাজ্যর ঘুম তার চোখে হানা দিয়েছে। কই আগে তো 1 সপ্তাহ নির্গুম কাটালেও এমন লাগত না, শুধু মাথাটা প্রচণ্ড ব্যথা করত। আর আজ এই যে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘুম পরীরা এসে নীলাকে চারদিক দিয়ে ঘিরে ধরে। ক্লান্ত সকালটা, ভীষণ ক্লান্ত। সভ্যতার মুখোশটা পড়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠেছে আসাদ মির্জা। এই যে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হচ্ছে তার, মুখে নম্র হাসি। এই হাসি কি আদৌ সত্যি নাকি কৃত্রিম? অবশ্যই কৃত্রিম। আজ ভোরে মেইল এলো রবিন নাকি বিদেশ গেছে, অথচ তার ফোন বন্ধ। আবার সকালে ডেলিভারি ম্যান এসে জানায় তাদের কাছের আত্মীয় নাকি তাদের জন্য খাবার পাঠিয়েছে, অথচ আসাদ মির্জার জানা মতে এমন কোনো লোক নেই। ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানালো সে এই সংক্রান্ত তেমন কিছুই জানে না। তার কাজ লোকের কাছে জিনিস পৌঁছে দেওয়া, সে দিয়েছে। শত্রুর দেওয়া খাবার মনে করে সে খাবার মুখেও তোলেনি কেউ, খাইয়েছে রাস্তার কুকুরদের। এমনই হয়তো হওয়ার কথা ছিল। শ্রদ্ধার সর্বস্ব যখন রবিন নির্মমভাবে কেড়ে নিচ্ছিল, যখন নিজের তৃপ্তি উপভোগ করা ঘোরে মেয়েটার জীবন ধ্বংস করে দিচ্ছিল, তখন শ্রদ্ধা বলেছিল, আল্লাহ করুক আপনার মৃত লাশ যেন কবরে জায়গা না পায়। এই দেহ
রাস্তার কুকুররা খুবলে খাক। শত শত শ্রদ্ধার অভিশাপ একত্রিত হয়ে আজ রবিনের এমন দশা, অথচ তার কাকা আসাদ মির্জা জানেনই না সে কুকুরগুলোকে কি খাওয়ালেন। নিজ হাতে প্রিয় ভাতিজার খণ্ড খণ্ড করা মাংসের টুকরোগুলো কুকুরগুলোর মুখে তুলে দিলেন। যখন উনি জানবেন তখন উনি কি করবে? পাগল হয়ে যাবে না তো? আচ্ছা, মানুষেরই বা কেন মানুষকে এমন কঠোর শাস্তি দিতে হবে? উপরে যিনি আছেন তিনিই তো সমস্ত কিছুর জন্য যথেষ্ট। তিনি নিজেই তো পাপীদের পাপের ভয়ঙ্কর শাস্তি তৈরি করে রেখেছে। তবুও কেন মানুষ এত নির্দয়? কেন মানুষ নিজেই অন্য মানুষের শাস্তি নির্ধারণ করে, নিজেরাই হয়ে যায় শাস্তি প্রদানকারী? স্বরাষ্ট্রমন্ত্রী শ্যামল সরকার বেশ চিন্তিত ভাব নিয়ে বসে আছেন। তার কপালে কয়েকখানা ভাঁজ দৃশ্যমান। সহসা তিনি বললেন, রায়ান চৌধুরীর সঙ্গে এ ব্যাপারটা নিয়ে আপনার একান্ত কথা বলার অত্যন্ত প্রয়োজন ছিল। হাজার হোক উনি যতই দেশসেবক হোক না কেন, নিজের মেয়ের ভালোর জন্য হলেও আপনাকে এই যাত্রায় সাহায্য করতেন। আসাদ মির্জার নাক কাটা যাওয়ার অবস্থা। সে কি করে স্বীকার করবেন যে রবিন মির্জার স্বয়ং রায়ান চৌধুরীর সঙ্গে অসভ্যতামি করে এসেছেন? সেখানে কি আসাদ মির্জার আদৌ কিছু করার থাকে? শ্যামল সরকার ফের বলেন, শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে মিটমাট করে নিন। সামনে নির্বাচন। এবার কিন্তু আপনার জন্য নির্বাচনে জেতাটা অনেকটা কঠিন। যা যা করে বেড়ান আপনারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, তা সত্যি সাধারণ জনগণের উপর বেশ প্রভাব ফেলেছে। ভেতরের খবর সবাই না জানলেও বাইরের খবর সবার কানেই যায়। তাই সাবধান থাকুন, এখন থেকেই প্রস্তুত হন। আসাদ মির্জা মাথা নাড়ে। দীর্ঘ এক সপ্তাহ ধরে চলা ইউনিভার্সিটির ঘটনায় বেশ আতঙ্কে আছে শিক্ষার্থীরা, প্রতিটা শিক্ষক এবং কি অভিভাবকরাও। সকলের মতোই তাহসিনা বেগমও বেশ আতঙ্কে আছেন। সে মাঝে মধ্যে আতকে উঠছেন অজানা আশঙ্কায়। যত যাই হোক, অন্য 5 জন মা ছেলের মতো তার আর আদিলের সম্পর্ক অতটা মজবুত না ঠিকই, তবে মায়ের মন তো। একটা মাত্র সন্তান ভদ্রমহিলার, সে কি করে চিন্তাহীন থাকে? তার ভয় হয় ছেলেটাকে নিয়ে। এত সব ঝামেলা কেন এই ভার্সিটি ঘিরেই হতে হলো? ছাত্র মরছে, কয়েকদিন পর যদি শিক্ষকদের উপরও হামলা হয় তখন? ভদ্রমহিলার অন্তরাত্মা কেঁপে ওঠে। মহিলার চেহারা শুকিয়ে যায়, দাঁড়িয়ে যায় শরীরের প্রতিটা পশম। আদিলের খারাপ সময়গুলোতে যারা আদিলের মন ভালো হওয়ার ঔষধ রূপে এসে দাঁড়ায়, তারা হলো আদিলের ভাই বোনেরা রাহাত, অর্ক, ত্রিথা, অর্নি। ওরা আদিলের অদ্ভুত শক্তি। আদিল একটা বারের জন্যও ছেলেমেয়েগুলোকে বলেনি যে তার মন খারাপ, অথচ কণ্ঠস্বর শুনেই সবগুলো ছুটে এসেছে। ভার্সিটিতে ক্লাস করিয়ে সদ্য বাড়ি ফিরেই আদিল দেখে তার সৈন্য দলেরা হাজির। আদিল ওদের দেখে অবাক না হয়ে পারে না। এত ভালো কেন ওরা? আপাতত 5 জন মিলে আলোচনা সভায় বসেছে। আলোচনাটা অবশ্য একদমই আলাদা বিষয়ের। তাদের সবার বড় ভাই দীর্ঘ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এই তো সামনের সপ্তাহেই আসবে। তার মানে এইবার তারাও একটা ভাবি পাবে। তারাও নিজেদের মধ্যে কারো একজনের বিবাহ দেখতে পাবে। কারণ এটাই আদিলদের ভাই বোনদের মধ্যে হওয়া প্রথম বিয়ে হতে যাচ্ছে। সবাই ভীষণ আনন্দিত ব্যাপারটা নিয়ে। সঙ্গে চিন্তিত, তাদের বড় ভাই আয়াজের কেমন মেয়ে পছন্দ, বিদেশি নাকি দেশি, তা নিয়েই গবেষণা চলছে প্রত্যেকের মাঝে। ভাইয়া তো এত বছর বিদেশেই রইল, হয়তো ওনার ওই দেশের মেয়েই পছন্দ। অর্ক মাথা নেড়ে বলে, না না, বিদেশি মেয়ে দেখতে দেখতে তো বিরক্ত হয়ে যাওয়ার কথা। ভাইয়া নিশ্চয়ই বাংলাদেশের মেয়েই পছন্দ করবে। রাহাত অর্কের মাথায় গাঁটটা মেরে বলে, তোর সাথে কি এমন হয়েছে? বাহিরের দেশের মেয়েদের দেখতে দেখতে এখন আর ভালো লাগছে না? অর্ক ধুমকে বলে, ধুর, কিসের সঙ্গে কি মেলাচ্ছিস? আচ্ছা শোন, আমরা সবাই সবার নিজেদের পছন্দের মেয়েদের ভাইয়াকে দেখাবো। ভাইয়ার যাকে মনে ধরবে সেই হবে আমাদের ভাবি। কি বলিস? আদিলের দুশ্চিন্তাগুলোকে দূরে রাখতে এই অযথা ব্যাপারগুলো যেন খুব পারদর্শিতা দেখাচ্ছে। এই যে এখন তো আদিলের সমস্ত ধ্যান তার ক্রাইম পার্টনারদের উপরই। খারাপ অনুভব তো হচ্ছে না এক বিন্দুও পরিমাণও। ত্রিথা বলে, গুড আইডিয়া। আদিল আবার এতেও গম্ভীর হয়। সে রাশভারী কণ্ঠে বলে ওঠে, আমার অনলি চন্দ্রকে পছন্দ। সে ব্যতীত আমার অন্য কোনো মেয়েকে পছন্দ হয়নি। তাই আমি এই টপিক হতে দূরেই থাকি। আমার পছন্দের মেয়ে তথা চন্দ্রকে আয়েজ ভাইয়ার চোখের সামনে তুলে ধরার প্রশ্নই আসে না। অর্ক, ত্রিথা, অর্নি, রাহাত একসঙ্গে অপ্রসন্ন নয়নে আদিলের প্রণে চায়। মানে ছেলেটা কিসের সঙ্গে কি গোলাচ্ছে?
এই ছেলেটার সবকিছুতে চন্দ্রা নামক মানবী কেন? একটু অন্য চিন্তাভাবনা কি ছেলেটা করতে পারে না? সবাই দীর্ঘশ্বাস ফেলে। ওদের চেহারার করুণ দশা দেখে আদিল হেসে ওঠে। সে হাসতে হাসতে বলে, গড সয়ার, আমার মাথায় উনি ব্যতীত আর কিছু কখনো থাকেই না। আর তোদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তাই ওর ব্যাপারটা শুধু তোদেরই বলা হয়। এটা আমার দোষ না। অর্ক মেজাজ দেখায় এ বেলায়। সে গরম চোখে তাকিয়ে বলে, এই জন্যই তো চন্দ্রার আসল পরিচয়টুকুও বলিসনি। যেদিন উনি আমার হবে সেদিনই দেখিস। এটা তোদের জন্য একটা মস্ত বড় সারপ্রাইজই না হয় রইল। অর্নি এবার বলে, আমি ড্যাম শিওর মেয়ে মারাত্মক সুন্দরী। আদিল সাবলীল হাসে, অতপর বলে, সমস্ত পৃথিবীর সৌন্দর্য এটাই কেড়ে নিয়েছে। এবার বোঝ আমি মুগ্ধ না হয়ে যাই কোথায়। ত্রিথা বলে, তোরা রিলেশনে আছিস? দেখা দি, এই প্রশ্নটা আগেও তোকে করা হয়েছে, কিন্তু স্বাভাবিক উত্তর পাইনি। আজকে সত্যি করে বলবি। আদিল ভাবলেশীনভাবে বলে, না, সত্যি প্রেমের সম্পর্কে আমরা নেই, তবে শিক্ষক আর ছাত্রীর সম্পর্কে আটকে আছি। খুব শীঘ্রই বিবাহিত কপোতকপতিতে রূপান্তরিত হব। এই মুহূর্তে আমি আপনাদের নিকট দোয়া প্রার্থী। রাহা, তর্ক, ত্রিথা আর চক্ষু জোড়া কপালে উঠেছে যেন। ওরা আশ্চর্যের সপ্তম পর্যায়ে গিয়ে একসঙ্গে চেঁচিয়ে ওঠে, টিচার স্টুডেন্ট। একটা বদ্ধ কক্ষ এক রমণীর ভীষণ প্রিয়। তাই তো সর্বদা নিজের কক্ষটাকে নীরব রাখার তাগিদে জানালা দরজা সব আটকে রাখে। এতটা বন্দি জীবন কেন পছন্দ করে মেয়েটা তা জানা নেই। আজ হঠাৎ করেই দেখা যায় মেয়েটার কক্ষের জানালা হতে দরজা সব খোলা, এবং কি বারান্দার কাচের দরজাটুকুও খোলা। সেই দরজার ফাঁক দিয়ে হু হু করে ধেয়ে আসছে প্রকৃতির স্নিগ্ধ হাওয়ারা। কি মিষ্টি স্বাদ সেই হাওয়ার! নীলার চিত্ত প্রসারিত হয়, ভালো অনুভব করে সে। সন্ধ্যা থেকে রাফি নীলার ঘরেই ছিল। দুই ভাই বোনের মাঝে অনেক গল্প হয়েছে আজ। মাঝে তাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন রাফসান চৌধুরী। তিনজন মিলে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তারা। আজ সারাদিনই সাবিনা চৌধুরী নীলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। তবে নীলা নারাজ, তাই আর যাওয়া হয়নি। ডাক্তার বাড়িতে ডাকার অনুমতি নেই, এটা রায়ান চৌধুরীর মানা। ডাক্তারদের কাঁধে প্রচণ্ড দায়িত্ব, তাদের নানা রকম রোগী দেখতে হয়। ক্ষমতার জোরে তাদেরকে বাড়িতে ডেকে আনলে ক্ষতি ডাক্তার বা বাড়ির লোক কারোরই হবে না। ক্ষতি হবে হাসপাতালে এই ডাক্তারটার অপেক্ষায় প্রহর গোনা রোগীগুলোর। ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। সশব্দে বাড়ির কলিং বেলটা বাজার শব্দে হুড়মুড়িয়ে দৌড়ে দরজা খুলতে ছুটে রিনা। এই সময় বাড়িতে আসেই শুধুমাত্র একজন ব্যক্তি, আদিল রেজান মির্জা। সে এসেছে। রিনা হাসি মুখে আদিলকে ভেতরে প্রবেশ করার জন্য জায়গা করে দেন। আদিল শান্ত পায়ে হেঁটে আসে। আজ রাফির সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করেছে আদিল, তবে পারেনি। এদিকে তার চন্দ্রার পক্ষ হতেও কোনো কল আজ আসেনি। মেয়েটা বাড়ি ফিরেছে তো? আদিলের মাথায় প্রশ্নটা সারাদিন ধরে ঘুরপাক খাচ্ছে। অবশেষে আদিলের না বলা প্রশ্নের উত্তরটা কিভাবে যেন দিয়ে ফেললেন সাবিনা চৌধুরী। ভদ্রমহিলা শুদ্ধ হেসে নরম গলায় বলে ওঠেন, আদিল, তোমার যে ফুফাতো ভাইয়ের বিদেশ থেকে দেশে ফেরার কথা সে এসেছে? আদিল আশ্চর্য হয়, তবে চেহারাই তা প্রকাশ করে না। এই কথা তো সে এই বাড়ির কাউকে বলেনি। তাহলে বৃদ্ধা জানলেন কেমন করে? আদিল তাকায় সাজেদা চৌধুরীর পানে, অতপর নম্র স্বরে বলে, না, এখনও আসেনি। এইটুকু বলে সে আর দাঁড়ায় না, হাঁটা ধরে তার গন্তব্যে। নীলার রুমটা তখন হাসাহাসির শব্দে মুখরিত। রাফসান চৌধুরী রাফি আর নীলা রীতিমতো কথা বলতে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, রাফসান চৌধুরী সাজেদা চৌধুরীকে কিভাবে পটে বিয়ে করেছেন সেই কথাটাই রাফি আর নীলাকে বলছিল। কথায় কথায় এমন এক অধ্যায় এলো যা শুনে এখন তিনজনই দমফাটা হাসিতে ফেটে পড়েছে। অতর্কিত দরজায় করাঘাতের শব্দে তিনজন থামে, একই সঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে। আদিল বুকের সামনে দুভাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সরাসরি নীলার দিকে। নীলা অধর ভেজায়, চোখ দুটো জুড়িয়ে নেয়। শুধু কালই তো মানুষটার সঙ্গে তার দেখা হয়নি, অথচ মনে হচ্ছে কয়েক শতক ধরে না দেখা। এদিকে আদিলের ললাটে 4 থেকে 5টা ভাঁজ দৃশ্যমান। হৃৎপিণ্ডটা কেমন ছলাৎ করে উঠেছে নীলার কপালে সাদা রঙের ব্যান্ডেজটা দেখে। কি হয়েছে মেয়েটার? যে বিপদের আশঙ্কা সে করছিল তাই হয়েছে কি? আদিলকে দেখামাত্র রাফসান চৌধুরী একগাল হেসে বলেন, আরে আদিল, এসো এসো, আমরা গল্প করছিলাম, তুমিও যুক্ত হও আমাদের সঙ্গে। আদিল নীলার থেকে দৃষ্টি সরিয়ে রাফসান চৌধুরীর দিকে তাকায়। সে আরও তাকায় রাফির দিকে। রাফির দৃষ্টিও স্বাভাবিক, মুখ ভর্তি চড়া হাসি। অথচ ওনাদের সামনেই বসে থাকা নারীটির কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। এই নারীটির এমন দশা দেখে ওইনারা এমন হাসতে পারছে? নীলাও তো হাসছে। নিশ্চয়ই নিজের অবস্থার জন্য একটুও চিন্তিত নয় সে। তবে আদিল চিন্তিত।
আদিল কক্ষে প্রবেশ করতে করতে নীলার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, কপালে ব্যান্ডেজ কেন? নীলা উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে নিলে রাফি ওর মুখের কথাটুকু কেড়ে নিয়ে বলেওছে, তেমন কিছু না, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট, সিঁড়ি থেকে উল্টে পড়ে গেছে, এই তো সন্ধ্যাবেলার ঘটনা, তাই না দাদাই? রাফসান চৌধুরী কিছুই বোঝা না, মিথ্যা বলছে কেন রাফি? তবে সে নাতির সঙ্গে তালে তাল মেলান, কেননা রাফি যেহেতু এরূপ বলছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এদিকে আদিলে বেলাতেও উদ্বিগ্ন হয়। সে কঠোর কণ্ঠেই বলে, সিঁড়ি থেকে পড়লেন কিভাবে? আপনি বাচ্চা? নীলা কপাল কুচকায়। এটা আবার কেমন কথা? বড়রা কি সিঁড়ি থেকে পড়ে যেতে পারে না? অদ্ভুত, একবার পড়ে দেখাতে হবে। তবে রাফি থেমে থাকে না। সে হাসতে হাসতে বলে, হারি আর বলিস না নীল, ইদানিং চোখে বেশি দেখছে। ওর চোখে সবকিছুই দুটো দুটো দেখায়। তেমনই একটা সিঁড়ির জায়গায় দুটো সিঁড়ি দেখেছে, অতপর ভুল সিঁড়িতে পাড়া দিয়েই তো উল্টে পাল্টে পড়ল। নীলা চোখ বুজে নেয় রাফির কথা শুনে। রাগে গজগজ করে ওঠে শরীর। মিথ্যা বললে ঠিকঠাক যুক্তিসঙ্গত বল না, এসব কি? এদিকে রাফসান সাহেব এবারেও তালে তাল মেলালেন যে তার নাতি সত্যি বলছে, অথচ বুড়ো লোকটা জানেনও না কেন তার নাতি বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে। সে জানেন না তার নাতি নিজের বন্ধুর দুশ্চিন্তার মাত্রা কমানোর জন্য এসব বলছে। আদিল সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়ি প্রত্যেকটা মানুষ অদ্ভুত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আদিল আরেকটু এগিয়ে গিয়ে বসল একটা চেয়ার টেনে। নীলা চোখ খুলে তাকায় আদিলের দিকে, শান্ত কোমল দৃষ্টি রমণীর। আদিলও শান্ত দৃষ্টিতে ফের তাকায় নীলার দিকে। দুজনের চোখাচোখি হয়। সে প্রশ্ন ছড়ে শীতল গলায়, দুজন আদিলকে দেখতে পাচ্ছেন? নীলা ভরকে যায় কিঞ্চিত, তড়িঘড়ি করে চোখ সরিয়ে নেয় আদিলের থেকে। রাফি হেসে ওঠে, রাফসান সাহেবও গা দুলিয়ে হেসে ওঠেন। নীলা কটমটে দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আদিলের উদ্দেশ্যে বলে, না, একটাই দেখতে পাচ্ছি। পড়বেন আজ? আদিলের কণ্ঠ স্বাভাবিক। নীলা তাকায়, সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে জানায় সে পড়বে। রাফি তা দেখে বলে, দাদাই চলো, নীলকে পড়তে দাও, পরে গল্প করব না হয়। রাফসান চৌধুরী মানা করলেন না। দুজন বেরিয়ে গেল ঘর থেকে। আদিল এখনও সেই একই নিয়মে বসে আছে। নীলা জায়গা পরিবর্তন করল। সে বিছানা ছেড়ে উঠে গিয়ে পড়ার টেবিলে বসে। আদিল চেয়ারটা টেনে টেবিলের কাছে আনে। নীলা কিছু বলার আগে সেই বলে ওঠে, সত্যি করে বলুন তো, কয়টা আমিকে দেখতে পাচ্ছেন? নীলা হাসে, বলে, একটাই দেখতে পাচ্ছি। আদিল নীলার দিকে সামান্য ঝুঁকে। নীলা চমকায় না, ভরকায়ও না, সে স্বাভাবিক। আদিল নীলার মাথার উপর ব্যান্ডেজটাতে হাত রেখে চিন্তিত স্বরে বলে, কিভাবে পেলেন এমন আঘাত? নীলা হাসি মুখেই জবাব দেয়, সত্যি, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। আদিল ব্যান্ডেজ হতে হাত সরিয়ে নেয়, নিজের অবস্থান ঠিক করে, অতঃপর বলে, ফোন ঠিক হয়েছে? আজ একটাও কল পাইনি? নীলা নরম গলায় বলে, ঠিক হয়েছে। আজ সারাদিন ঘুমিয়েছি, তাই আর কল করা হয়নি। দেখলাম ভাইয়ার ফোনে অনেকবার কল করে রেখেছেন। ভাইয়া আজ ব্যস্ত ছিল মারাত্মক, তাই কল তুলতেই পারেনি। আদিল অপ্রসন্ন কণ্ঠে বলে, আপনার ভাই তো কল ব্যাক করতেও জানে না, এত ব্যস্ত তিনি? নীলা এবারও হেসে বলে, একটু বিজি। আদিল দীর্ঘশ্বাস ফেলে। নীলার চোখের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। নীলার অস্বস্তি হয় না। সে শান্ত, স্থির। প্রায় খানিকক্ষণ অতিবাহিত হওয়ার পূর্বে সহসা আদিল বলে ওঠে, জানেন চন্দ্রা, আমি আপনার দেখা পাওয়ার জন্য কতটা ছটফট করেছি? জানেন কাল আমার উপর দিয়ে কি গিয়েছে? এমন কেন করেন বলুন তো? একটা স্বাভাবিক জীবন কাটাতে আপনার কিসের এত আপত্তি? সবসময় নিজেরটা না ভেবে এই আমার মতো অসহায় অবলা মানুষগুলোর কথাও ভাববেন। চিন্তা করে দেখবেন তারা আপনার জন্য কতটা উন্মাদ, কতটা চিন্তিত, উদ্বিগ্ন। নীলা ভ্রু উঁচায়, অধর বাঁকায়। যেখানে মেয়েটার মাথায় আদিল ব্যতীত অন্য কিছু আসছেই না কিছুদিন যাবৎ, সেখানে নতুন করে ওনাকে নিয়ে ভাবার কি আছে? নীলা ঠোঁট প্রসারিত করে হেসে ওঠে, অধিকার বোধে হাত এগিয়ে আদিলের অপভ্রংশে রাখে। আদিল আশ্চর্য হয় না, বরং তার ভালো লাগে। নীলা আদিলের উদ্দেশ্যে মিষ্টি স্বরে বলে, আপনি বারবার কেন ভুলে যান আমি আত্মনির্ভরশীল? আদিল গম্ভীর কণ্ঠে বলে, তদুও আমার আপনার জন্য চিন্তা হয়।
নীলা ভ্রু নাচিয়ে শুধায়, কেন চিন্তা হতে হবে? আদিল তপ্ত শ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলে, আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য আমাদের সবচেয়ে বেশি চিন্তা হয়। কি সাবলীল স্বীকারোক্তি আদিলের! এতে নীলার মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় মুহূর্তেই। এত সহজে ভালোবাসি কথাটা আদিল কিভাবে বলতে পারে, মাথায় আসছে না নীলার। সে ব্যস্ত ভঙ্গিতে হাতটা সরিয়ে নেয় আদিলের কপল হতে, এলোমেলো দৃষ্টি নত করে নেয় দ্রুত। অস্থিরতা আছড়ে পড়ে তার অন্তঃস্থলে, ধ্রিম ধ্রিম করে কাঁপে হৃৎপিণ্ড। নীলা ব্যস্ত হয় এই ব্যাপারটা একদম ধুলোয় পুঁতে দিতে। সে তাড়াহুড়ো করে বলে ওঠে, অনেকদিন আমার ঠিকঠাক পড়া হচ্ছে না, ওই সাবজেক্টটা পড়ব। আদিল বাঁকা হাসে নীলার অবস্থা দেখে। এমন অদ্ভুত আচরণে নীলাকে দেখতে অন্যরকম লাগে। মনে হয় একটা চোর যেন পুলিশের হাতে ধরা পড়েছে। আদিল ঠোঁট চেপে হাসি আটকায়। এখন হেসে উঠলে বিশ্রী এক পরিবেশের সৃষ্টি হবে। আদিল সামনে গুছিয়ে রাখা বইগুলো থেকে একটা বই হাতে নিয়ে কোনো এক চ্যাপ্টার বের করে। নীলা দৃষ্টি তুলে তাকায়। মানুষটা দিনকে দিন দ্বিগুণ বদ হচ্ছে। নীলা এক প্রকার চোখ দিয়ে ভস্ম করার প্রয়াস করে আদিলকে। এই মানুষটার সামনেই নীলা তার গাম্ভীর্যতা ক্ষণে ক্ষণে হারায়। লোকটা যে আর কত কি তছনছ করে দিবে নীলার, তা উপরওয়ালা ব্যতীত কেউ জানে না। পড়াশোনার এক ফাঁকে রিনা এসে হালকা পাতলা নাস্তা দিয়ে যায়। এই জিনিসটাতে আদিলের ঘোর আপত্তি। আশ্চর্য, রাত 10টা সাড়ে 10টায় নাস্তা কে খায়? কেন দিতে হবে এসব? তবুও সাবিনা চৌধুরীর নাস্তা পাঠাতেই হবে, তাও অল্প সংখ্যক কিছু নয়, পুরো এক ট্রে ভর্তি নাস্তা। তবে রাত 10টায় চা খেতে আদিলের মানা নেই। সেটা যদি হয় তার চন্দ্রার হাতে বানানো চা, তবে তো ব্যাপারটা আরও আলাদা। আজ নীলা চা বানাতে যেতে চাইলে আদিল বাধা দিয়েছে। এমনিতে অসুস্থ মেয়েটা এখন অযথা রান্নাঘরে কেনই বাজাবে? 11টার দিকে আদিলের যাওয়ার সময় হয়। সেই আগেকার মতো নীলাকে সুন্দর করে বিদায় জানিয়ে এবং নিজের যত্ন নিতে বলে আদিল বিদায় নেয়। নীলা দিনকে দিন মুগ্ধ হচ্ছে আদিলের ওপর। লোকটা এত যত্নশীল কেন? নীলাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে সেই যত্নে। নারী তো যত্নের কাঙ্গাল। এতটা যত্ন পেলে কোন নারী না ভালোবেসে থাকবে? আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বটি এখানেই শেষ হলো। এর পরের পর্বটি পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।